যুদ্ধবিরতি শেষ, তেহরানের অনুরোধে আলোচনা চালিয়ে যেতে রাজি ওয়াশিংটন। ট্রাম্পের দাবি নাকচ করল ইরান। সমঝোতা ভঙ্গ হলে কঠোর জবাবের হুঁশিয়ারি। 2 দশকের বেশি সময় পর ফিলিস্তিনে আইনসভা নির্বাচনের ঘোষণা। 28 নভেম্বর ভোট গ্রহণ। হামাসের 2 কমান্ডারকে হত্যার দাবি ইসরায়েলের। পশ্চিম তীরে দখলদারদের তাণ্ডব। শক্তিশালী টাইফুন বাভি ঘিরে চীনে ব্যাপক প্রস্তুতি। উপকূলে হাজার হাজার নৌযানের নিরাপদ আশ্রয়। তাইওয়ানে বন্ধ শিক্ষা প্রতিষ্ঠান, বাতিল শতাধিক ফ্লাইট। জাপানেও সতর্কতা জারি। ইউক্রেনে রুশ বিমান হামলা নিহত 4, আহত 9। রাশিয়ায় আঘাত হানতে বিশেষ কমান্ড গঠনের ঘোষণা জেলেনস্কির। যুদ্ধ বন্ধে চীনা হস্তক্ষেপের আহ্বান মার্কিন সিনেটরের। যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প দাবি করেছেন, তেহরানের অনুরোধে আবারও আলোচনায় বসতে রাজি হয়েছে ওয়াশিংটন, তবে যুদ্ধবিরতি শেষ। যদিও এই দাবি তাৎক্ষণিকভাবে প্রত্যাখ্যান করেছে ইরান। একই সঙ্গে সমঝোতা ভঙ্গ হলে কঠোর জবাবের হুঁশিয়ারি দিয়েছে ইরান। এদিকে হরমুজ প্রণালীকে ঘিরে কূটনৈতিক তৎপরতায় ওমান সফরে যাচ্ছেন ইরানের পররাষ্ট্রমন্ত্রী আব্বাস আরাকচি। যুক্তরাষ্ট্র ইরান সম্পর্ক আবারও অনিশ্চয়তার মুখে। চলতি সপ্তাহে পাল্টাপাল্টি হামলার পর শুক্রবার মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প জানান, তেহরানের অনুরোধে আবারও আলোচনায় বসতে সম্মত হয়েছে ওয়াশিংটন। তবে তিনি স্পষ্ট করে বলেন, গত জুনে কার্যকর হওয়া যুদ্ধবিরতি এখন আর বহাল থাকছে না। ট্রাম্প দাবি করেন, ইরান আলোচনার ধারাবাহিকতা চেয়েছে এবং যুক্তরাষ্ট্র তাতে সম্মত হলেও তেহরানকে জানিয়ে দেওয়া হয়েছে যুদ্ধবিরতি শেষ। তবে ট্রাম্পের এই দাবি সরাসরি নাকচ করেছে তেহরান। ইরানের পররাষ্ট্র মন্ত্রণালয় জানিয়েছে, যুক্তরাষ্ট্রের কাছে তারা কোনো আলোচনার অনুরোধ করেননি, বরং কাতারের মধ্যস্থতাকারীদের সফরকে স্বাগত জানিয়েছে ইরান। একই সঙ্গে সতর্ক করে বলা হয়েছে, ওয়াশিংটন লঙ্ঘন করলে তার উপযুক্ত জবাব দেওয়া হবে। এছাড়াও যুক্তরাষ্ট্র সমঝোতা ভঙ্গ করলে পূর্ণমাত্রার আত্মরক্ষায় প্রস্তুত রয়েছে বলে হুঁশিয়ারি দিয়েছে তেহরান। একই সঙ্গে যুক্তরাষ্ট্র ইসরায়েলের বিরুদ্ধে মুসলিম বিশ্বকে ঐক্যবদ্ধ হওয়ার আহ্বান জানিয়েছে ইরান। শুক্রবার জাতিসংঘ নিরাপত্তা পরিষদে ইরানের পারমাণবিক কর্মসূচি ও নিষেধাজ্ঞা নিয়ে বৈঠকে উত্তেজনা না বাড়িয়ে কূটনৈতিক সংলাপ অব্যাহত রাখার উপর জোর দিয়েছে সদস্য দেশগুলো। প্রতিনিধিদের মতে, গত মাসে স্বাক্ষরিত যুক্তরাষ্ট্র ইরান সমঝোতা স্মারকই উত্তেজনা প্রশমিত করা এবং পরবর্তী আলোচনার সবচেয়ে কার্যকর ভিত্তি হতে পারে। এদিকে হরমুজ প্রণালী পরিস্থিতি সহ আঞ্চলিক নিরাপত্তা ইস্যুতে আলোচনা করতে ওমান সফরে যাচ্ছেন ইরানের পররাষ্ট্রমন্ত্রী আব্বাস আরাকচি। স্থানীয় সংবাদ মাধ্যম জানিয়েছে, সফরে ওমানের কর্মকর্তাদের সঙ্গে সাম্প্রতিক আঞ্চলিক পরিস্থিতি, বিশেষ করে হরমুজ প্রণালীর নিরাপত্তা ও নৌ চলাচল নিয়ে আলোচনা করবেন আরাকচি। বিশ্লেষকদের মতে, হরমুজ প্রণালী এখনও ইরানের সবচেয়ে বড় কৌশলগত চাপের হাতিয়ার। অন্যদিকে যুক্তরাষ্ট্র চায় কোনো শর্ত ছাড়াই আন্তর্জাতিক জাহাজ চলাচল স্বাভাবিক থাকুক। 2 দশকেরও বেশি সময় পর আবারও আইনসভা নির্বাচনের ঘোষণা দিয়েছে ফিলিস্তিনি। আগামী 28 নভেম্বর ভোট গ্রহণের তারিখ নির্ধারণ করেছেন প্রেসিডেন্ট মাহমুদ আব্বাস। এদিকে গাজায় হামলা চালিয়ে হামাসের 2 কমান্ডারকে হত্যার দাবি করছে ইসরায়েল। এছাড়া গাজার বিভিন্ন এলাকায় ড্রোন হামলা চালিয়েছে দখলদার বাহিনী। অধিকৃত পশ্চিম তীরেও ফিলিস্তিনিদের উপর হামলা চালিয়ে যাচ্ছে ইসরায়েলি বসতি স্থাপনকারীরা। যুদ্ধবিরতির মধ্যে গাজা অধিকৃত পশ্চিম তীরে অভিযান চালিয়ে যাচ্ছে ইসরায়েলি বাহিনী। অধিকৃত পশ্চিম তীরের হেব্রন এলাকায় ইসরায়েলি বসতি স্থাপনকারীদের হামলায় বেশ কয়েকজন আহত হয়েছেন। স্থানীয় বাসিন্দাদের এলাকা ছাড়তে বাধ্য করার লক্ষ্যে দীর্ঘদিন ধরেই সেখানে ধারাবাহিক হামলা চালিয়ে আসছে বসতি স্থাপনকারীরা। অন্যদিকে উত্তর গাজার কামাল ও আদওয়ান হাসপাতালে ইসরায়েলি কোয়াডকপ্টার ড্রোন থেকে বিস্ফোরক নিষ্ফোরণে কয়েকজন হাসপাতাল কর্মী আহত হয়েছেন। আন্তর্জাতিক সম্প্রদায়ের প্রতি এসব হামলা বন্ধে জরুরি পদক্ষেপ নেওয়ার আহ্বান জানিয়েছে ফিলিস্তিনি স্বাস্থ্য মন্ত্রণালয়। গাজার পৃথক হামলায় হামাসের 2 কমান্ডার নিহতের দাবি করেছে ইসরায়েলি বাহিনী। তবে এ বিষয়ে এখনও কোনো আনুষ্ঠানিক প্রতিক্রিয়া জানায়নি হামাস। একই সঙ্গে অধিকৃত পশ্চিম তীরের বিভিন্ন এলাকায় অভিযান চালিয়ে আরও কয়েকজন ফিলিস্তিনিকে আটক করেছে ইসরায়েলি বাহিনী। বেথলেহেমের পূর্বাঞ্চলের বেশ কয়েকটি অঞ্চলে শরণার্থী শিবিরে তল্লাশি ও অভিযানের খবরও পাওয়া গেছে। এদিকে গাজার মানবিক সংকট মোকাবেলায় কূটনৈতিক উদ্যোগ জোরদারের আহ্বান জানিয়েছে জাতিসংঘ। নিউ ইয়র্কে নিয়মিত সংবাদ সম্মেলনে মহাসচিবের মুখপাত্র স্টিফেন দুজারিক বলেন, গাজার সংকট এখন শুধু একটি আঞ্চলিক ইস্যু নয়, বরং বৈশ্বিক স্থিতিশীলতার জন্য বড় হুমকি। তিনি জানান, গাজার দক্ষিণাঞ্চলের খান ইউনিসে বাস্তুচ্যুতদের একটি শিবির ভার্চুয়ালি পরিদর্শনের সুযোগ পেয়েছেন বিভিন্ন দেশের কূটনীতিকরা, যাতে তারা মাঠ পর্যায়ে মানবিক বাস্তবতা সরাসরি দেখতে পারেন। ফিলিস্তিনি প্রেসিডেন্ট মাহমুদ আব্বাস আগামী 28 নভেম্বর আইনসভা নির্বাচনের ঘোষণা দিয়েছেন। পরিকল্পনা অনুযায়ী নির্বাচন অনুষ্ঠিত হলে 2 দশকের বেশি সময় পর প্রথমবার ফিলিস্তিনে সংসদীয় ভোট গ্রহণ হবে।
প্রেসিডেন্সিয়াল ডিক্রির মাধ্যমে ঘোষিত এই নির্বাচনে পশ্চিম তীর, গাজা উপত্যকা ও পূর্ব জেরুজালেমের ফিলিস্তিনিদের অংশ নেওয়ার আহ্বান জানানো হয়েছে। তবে প্রেসিডেন্ট নির্বাচনের তারিখ এখনো ঘোষণা করা হয়নি। 2005 সালে ইয়াসির আরাফাতের মৃত্যুর পর থেকেই প্রেসিডেন্টের দায়িত্ব পালন করছেন 90 বছর বয়সী মাহমুদ আব্বাস। ন্যাটোর গুরুত্বপূর্ণ একটি সদস্য রাষ্ট্র তুরস্ক, তবে বরাবরই দেশটিকে জোটের সমস্যা হিসেবে দেখা হয়। আঙ্কারার নিজস্ব কিছু স্বাধীন নীতি ও সিদ্ধান্তের কারণে পশ্চিমা মিত্রদের সঙ্গে দেশটির দ্বন্দ্ব রয়েছে। সেই তুরস্কই এখন ন্যাটো জোটে ক্ষমতাধর মধ্যস্থতাকারী হিসেবে আত্মপ্রকাশ করেছে। রাশিয়া ইউক্রেন যুদ্ধ থেকে শুরু করে সিরিয়া প্রশ্নে পশ্চিমাদের ভরসা এখন আঙ্কারা। বিশ্লেষকরা বলছেন, পশ্চিমা জোটের জন্য তুরস্ককে আর উপেক্ষা করা সম্ভব নয়। বছরের পর বছর ন্যাটোর গলার কাটা হিসেবে সমালোচনায় থাকা তুরস্ক এবার নিজেকে তুলে ধরেছে জোটের অন্যতম প্রভাবশালী শক্তি হিসেবে। আঙ্কারায় অনুষ্ঠিত ন্যাটো সম্মেলনকে শুধু আনুষ্ঠানিক বৈঠকেই সীমাবদ্ধ রাখেননি প্রেসিডেন্ট রিসেপ তাইপ এরদোয়ান, বরং এটিকে তিনি পরিণত করেন কূটনৈতিক শক্তি প্রদর্শনের মঞ্চে। সম্মেলনে উপস্থিত ছিলেন যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প সহ ন্যাটোর 32 সদস্য দেশের নেতারা। তবে আলোচনার কেন্দ্রবিন্দু হয়ে ওঠে তুরস্কের ভূমিকায়। ইউরোপীয় মিত্রদের সঙ্গে টানাপোড়েনের মধ্যেই আঙ্কারায় যান ট্রাম্প। এরদোয়ান আয়োজক না হলে এই সম্মেলনে হয়তো তিনি আসতেন না বলে প্রকাশ্য জানান মার্কিন প্রেসিডেন্ট। বিমানবন্দরে ট্রাম্পকে জাঁকজমকপূর্ণ অভ্যর্থনা জানান এরদোয়ান। দুই নেতার উষ্ণ সম্পর্ক পুরো সম্মেলন জুড়েই ছিল আলোচনায়। বিশ্লেষকদের মতে ট্রাম্পকে ন্যাটো সম্মেলনে ধরে রাখার ক্ষেত্রে সবচেয়ে বড় ভূমিকা রেখেছে তুরস্ক। সম্মেলনের ফাঁকেই ঘটে আরেকটি গুরুত্বপূর্ণ কূটনৈতিক ঘটনা। সিরিয়ার অন্তর্বর্তী প্রেসিডেন্ট আহমেদ আল শারার সঙ্গে বৈঠক করেন ট্রাম্প। পরে সিরিয়ার ওপর যুক্তরাষ্ট্রের নিষেধাজ্ঞা শিথিলের ইঙ্গিত দেন তিনি। দীর্ঘদিন ধরে দামেস্ক ও ওয়াশিংটনের মধ্যে যোগাযোগ স্থাপনে তুরস্ক যে ভূমিকা রেখে আসছে, এই বৈঠক সেই অবস্থানকে আরও শক্তিশালী করেছে বলে মনে করছেন পর্যবেক্ষকরা। শুধু মধ্যপ্রাচ্য নয়, প্রতিরক্ষা সহযোগিতাতেও বড় অগ্রগতির ইঙ্গিত মিলেছে। রাশিয়ার S-400 ক্ষেপণাস্ত্র প্রতিরক্ষা ব্যবস্থা কেনার কারণে 2020 সালে তুরস্কের ওপর আরোপিত মার্কিন নিষেধাজ্ঞা তুলে নেওয়ার ঘোষণা দেন ট্রাম্প। একই সঙ্গে F-35 যুদ্ধবিমান কর্মসূচিতে তুরস্কের ফেরার সম্ভাবনাও উড়িয়ে দেননি তিনি, যদিও এই বিষয়ে মার্কিন কংগ্রেস সহ বিভিন্ন মহলের আপত্তি রয়েছে। বিশ্লেষকদের মতে রাশিয়ার সঙ্গে যোগাযোগ, ইউক্রেন যুদ্ধ নিয়ে মধ্যস্থতার চেষ্টা, সিরিয়া প্রশ্নে সক্রিয় ভূমিকা এবং শক্তিশালী প্রতিরক্ষা শিল্প সব মিলিয়ে তুরস্ক এখন এমন এক অবস্থানে পৌঁছেছে যেখানে ন্যাটো ও যুক্তরাষ্ট্র উভয়ের কাছেই আঙ্কারা অপরিহার্য অংশীদার। বিশ্লেষকরা বলছেন, সমালোচনা থাকলেও তুরস্ককে আর উপেক্ষা করার সুযোগ নেই। আঙ্কারায় ন্যাটো সম্মেলনের সবচেয়ে বড় বার্তাও ছিল সেটি। ইউক্রেনে আবারও বিমান হামলা চালিয়েছে রুশ বাহিনী। এতে অন্তত 4 জন নিহত ও 9 জন আহত হয়েছেন। এদিকে রাশিয়ার অভ্যন্তরে গুরুত্বপূর্ণ লক্ষ্যবস্তুতে হামলার জন্য বিশেষ কমান্ড গঠনের ঘোষণা দিয়েছেন প্রেসিডেন্ট ভলোদিমির জেলেনস্কি। যুদ্ধ বন্ধে চীনের ভূমিকাকে সবচেয়ে গুরুত্বপূর্ণ বলে মন্তব্য করেছেন মার্কিন সেনেটর লিন্ডসে গ্রাহাম। ইউক্রেনের পূর্বাঞ্চলীয় শহর ক্রামাতোরস্কে বিমান হামলা করেছে রাশিয়া। এতে শিশু সহ হতাহত হয়েছেন বেশ কয়েকজন। দানেস্ক অঞ্চলের একটি ফ্রন্টলাইন শহরে 7টি গাইডে বোমা নিক্ষেপ করে রুশ বিমান বাহিনী। হামলায় একটি আবাসিক ভবন, দোকান ও কয়েকটি ব্যক্তিগত বাড়ি ধ্বংসস্তূপে পরিণত হয়েছে। ইউক্রেনের অভিযোগ, ইচ্ছাকৃতভাবে বেসামরিক এলাকাকে লক্ষ্যবস্তু করছে রাশিয়া। এদিকে রাশিয়ার ভেতরের দূরপাল্লার হামলা আরও জোরদার করতে বিশেষ কমান্ড গঠনের ঘোষণা দিয়েছেন ইউক্রেনের প্রেসিডেন্ট ভলোদিমির জেলেনস্কি। একই সঙ্গে অ্যাসাল্ট ইউনিট ও ড্রোন বাহিনীকে একীভূত করে নতুন দ্রুত প্রতিক্রিয়া বাহিনী গড়ে তোলার কথাও জানিয়েছেন তিনি। জেলেনস্কির ভাষায়, রাশিয়ার যুদ্ধ চালিয়ে যাওয়ার সক্ষমতাকে দুর্বল করতে সব ধরনের সামরিক সক্ষমতা একটি কমান্ডের অধীনে আনা হবে। অন্যদিকে কিয়েভ সফরে মার্কিন সেনেটর লিন্ডসে গ্রাহাম বলেছেন, ইউক্রেন যুদ্ধের অবসানে রাশিয়াকে শান্তি আলোচনায় বসাতে চীনই সবচেয়ে কার্যকর ভূমিকা রাখতে পারে। তার মতে আগামী কয়েক মাস কূটনৈতিক সমাধানের জন্য গুরুত্বপূর্ণ সময়। জেলেনস্কির সঙ্গে বৈঠকে ইউক্রেনের আকাশ প্রতিরক্ষা জোরদার এবং রাশিয়ার বিরুদ্ধে নতুন নিষেধাজ্ঞা নিয়েও আলোচনা হয়। বৈঠকে গ্রাহাম বলেন, প্রেসিডেন্ট ভলোদিমির পুতিন এখনও শান্তি আলোচনায় প্রস্তুত নন। তবে ইউক্রেনের সামরিক সক্ষমতা বাড়ানো, রাশিয়ার উপর কঠোর নিষেধাজ্ঞা আরোপ এবং বেইজিংকে মস্কোর উপর চাপ প্রয়োগে রাজি করানো গেলে যুদ্ধের অবসানের পথ তৈরি হতে পারে। তার দাবি, রাশিয়ার বিরুদ্ধে দীর্ঘদিন ধরে প্রস্তাবিত নিষেধাজ্ঞা বিলের প্রতি এখন ট্রাম্প প্রশাসনেরও সমর্থন রয়েছে। সিরিয়ার রাজধানী দামেস্কের সাম্প্রতিক ধারাবাহিক বোমা হামলার সঙ্গে জড়িত সন্দেহভাজন এক চক্রটিকে
গ্রেফতারের দাবি করেছে দেশটির কর্তৃপক্ষ। স্বরাষ্ট্র মন্ত্রণালয় জানিয়েছে, প্রাথমিক তদন্তে গ্রেফতার হওয়া ব্যক্তিদের আইএসের সঙ্গে সম্পৃক্ততার তথ্য পাওয়া গেছে। বৃহস্পতিবার রাষ্ট্রীয় টেলিভিশনে তথ্য জানানো হয়। এর আগে ফরাসি প্রেসিডেন্ট ইমানুয়েল ম্যাক্রোর সফরের সময় দামেস্কে পরপর 2টি বিস্ফোরণে 1 জন নিহত এবং 36 জন আহত হন। এর আগের সপ্তাহে আইনজীবীদের জনপ্রিয় একটি ক্যাফেতে বোমা হামলায় প্রাণ হারান 10 জন। কর্তৃপক্ষ জানিয়েছে, দামেস্ক ও আশেপাশের 4টি এলাকায় একযোগে অভিযান চালিয়ে সন্দেহভাজনদের আটক করা হয়েছে। তদন্ত শেষে তাদের পরিচয়, আইএসের সঙ্গে সংশ্লিষ্টতার বিস্তারিত তথ্য প্রকাশ করা হবে বলে জানিয়েছে স্বরাষ্ট্র মন্ত্রণালয়। পাকিস্তান নিয়ন্ত্রিত আজাদ কাশ্মীরে আবার উত্তেজনা। 38 দফা দাবি মেনে নিতে ইসলামাবাদকে 48 ঘন্টার আলটিমেটাম দিয়েছে জম্মু কাশ্মীর জয়েন্ট আওয়ামী অ্যাকশন কমিটি জেএএসি। দাবি না মানলে চূড়ান্ত আন্দোলনের হুঁশিয়ারি দিয়েছে সংগঠনটি। জুলাইয়ের শেষ দিকে আঞ্চলিক নির্বাচনকে সামনে রেখে নতুন করে অস্থির হয়ে উঠেছে পাকিস্তানের আজাদ কাশ্মীর। 2023 সালে গঠিত জম্মু কাশ্মীর জয়েন্ট আওয়ামী অ্যাকশন কমিটি বা জেএসি ইসলামাবাদ সরকারের কাছে 38 দফা দাবি তুলে ধরে 48 ঘন্টার আলটিমেটাম দিয়েছে। একই সঙ্গে 27 জুলাইয়ের নির্বাচন ঘিরে মুজফফরাবাদ অভিমুখে বড় ধরনের বিক্ষোভ কর্মসূচির ঘোষণাও দিয়েছে সংগঠনটি। আন্দোলনের সবচেয়ে আলোচিত দাবি পাকিস্তানে বসবাসরত কাশ্মীরি শরণার্থীদের জন্য সংরক্ষিত আইনসভার 12টি আসন বাতিল করা। জেএসির অভিযোগ, এই আসনগুলোর মাধ্যমে ইসলামাবাদ অঞ্চলটির রাজনীতিতে অতিরিক্ত প্রভাব বজায় রাখছে। তবে সম্প্রতি আজাদ কাশ্মীরের সুপ্রিম কোর্ট রায় দিয়েছেন, এসব সংরক্ষিত আসন সাংবিধানিকভাবে সুরক্ষিত, তাই নির্বাহী আদেশে এগুলো বাতিল করা যাবে না। শুধু রাজনৈতিক নয়, অর্থনৈতিক দাবিও রয়েছে 38 দফা সনদে। জলবিদ্যুৎ প্রকল্পের চুক্তি পুনর্বিবেচনা, বিদ্যুতের দাম কমানো, আটাসহ নিত্য প্রয়োজনীয় পণ্যে ভর্তুকি বাড়ানো এবং স্থানীয় সম্পদের ন্যায্য অংশ নিশ্চিত করার দাবি তুলেছেন তারা। আন্দোলনকারীদের অভিযোগ, অঞ্চলের পানি ও প্রাকৃতিক সম্পদ থেকে পাকিস্তান লাভবান হলেও স্থানীয় জনগণ তার সুফল পাচ্ছে না। কাগজে কলমে আজাদ কাশ্মীরের নিজস্ব প্রেসিডেন্ট, প্রধানমন্ত্রী, সুপ্রিম কোর্ট ও আইনসভা থাকলেও গুরুত্বপূর্ণ সিদ্ধান্তে ইসলামাবাদের নিয়ন্ত্রণই কার্যকর বলে অভিযোগ রয়েছে। এমনকি নির্বাচনে অংশ নিতে প্রার্থীদের পাকিস্তানের সঙ্গে সংযুক্তির পক্ষে অঙ্গীকারপত্রে স্বাক্ষর করাও বাধ্যতামূলক। অর্থনৈতিক সংকটও বাড়ছে। বিভিন্ন গবেষণা অনুযায়ী অঞ্চলটির বেশিরভাগ মানুষ কৃষি ও পশুপালনের উপর নির্ভরশীল হলেও খাদ্য নিরাপত্তাহীনতায় ভুগছে বিপুল সংখ্যক পরিবার। স্বাস্থ্যসেবার অবস্থাও উদ্বেগজনক। এরই মধ্যে রাজনৈতিক কর্মীদের গ্রেপ্তার ও নিরাপত্তা অভিযান ঘিরে উত্তেজনা আরও বেড়েছে বলে অভিযোগ উঠেছে। চীনের পূর্বাঞ্চলীয় উপকূলের দিকে ধেয়ে আসা টাইফুনটির কারণে হাজার হাজার নৌযান নিরাপদে আশ্রয় নেওয়া হয়েছে। তাইওয়ানে বন্ধ ঘোষণা করা হয়েছে স্কুল, কলেজ ও সরকারি অফিস। বাতিল করা হয়েছে শতাধিক ফ্লাইট। পূর্ব চীনের দিকে দ্রুত এগিয়ে আসছে শক্তিশালী টাইফুন বাবি। উপকূলে আঘাত হানার আশঙ্কায় ফুজিয়ান ও জেজিয়াং প্রদেশে ব্যাপক প্রস্তুতি নেওয়া হচ্ছে। ফুজিয়ানের নিংদো শহরে 34,000-এর বেশি মাছ ধরার নৌকা ও পণ্যবাহী জাহাজ নিরাপদ স্থানে সরিয়ে নেওয়া হয়। একই সঙ্গে সামুদ্রিক খামারে কর্মরত প্রায় 11,000 শ্রমিককে ফিরিয়ে আনা হয়েছে। জেজিংয়ের ওয়েনলিং উপকূলে ইতিমধ্যেই উত্তাল হয়ে উঠছে সমুদ্র। প্রায় 4 মিটার উঁচু ব্রেক ওয়াটার টোপকে ঢেউ আছড়ে পড়ছে উপকূলে। 1000-এর বেশি মাছ ধরার নৌকা নিরাপদ বন্দরে আশ্রয় নিয়েছে। ভারী থেকে অতি ভারী বৃষ্টির আশঙ্কায় জেজিয়াং ও ফুজিয়াংয়ে লেভেল 3 ভূতাত্ত্বিক দুর্যোগ জরুরি সারা ব্যবস্থা চালু করেছে চীনের জরুরি ব্যবস্থাপনা মন্ত্রণালয়। জাতীয় আবহাওয়া পর্যবেক্ষণ কেন্দ্র টাইফুন ভাবের জন্য কমলা সতর্কতা বহাল রেখেছে। আবহাওয়াবিদদের পূর্বাভাস, টাইফুনটি ফুজিয়ানের শিয়াপু ও জেজিয়াং ওয়েনেলিং এর মধ্যবর্তী উপকূলে আঘাত হানতে পারে। অন্যদিকে টাইফুনটির বাইরের অংশের প্রভাবে উত্তর তাইওয়ানে শুরু হয়েছে প্রবল বাতাস ও ভারী বর্ষণ। ঘন্টায় 162 কিলোমিটার বেগে তাইওয়ানের উত্তর দিক অতিক্রম করবে বলে জানিয়েছে আবহাওয়া দফতর। সতর্কতামূলক ব্যবস্থা হিসেবে রাজধানী তাইপেতে স্কুল, কলেজ ও সরকারি অফিস বন্ধ রাখা হয়েছে। একই সঙ্গে শনিবার পর্যন্ত জাপান, হংকং সহ বিভিন্ন আন্তর্জাতিক গন্তব্যের বহু ফ্লাইট বাতিল করা হয়। আবহাওয়াবিদদের আশঙ্কা, টাইফুনটি চীনে আঘাত হানার আগে আরও শক্তিশালী হতে পারে। ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর অস্ট্রেলিয়া সফরে ইউরেনিয়াম রফতানি সহ জ্বালানি খাতে গুরুত্বপূর্ণ চুক্তি সই করেছে দুই দেশ। স্থানীয় সময় বৃহস্পতিবার স্বাক্ষরিত এই চুক্তির আওতায় অস্ট্রেলিয়া ভারতের বেসামরিক পারমাণবিক জ্বালানি কর্মসূচির জন্য ইউরেনিয়াম রফতানি করবে। একই সঙ্গে নবায়নযোগ্য জ্বালানি, গুরুত্বপূর্ণ খনিজ সম্পদ এবং সবুজ হাইড্রোজেন খাতে সহযোগিতা বাড়াতে সম্মত হয়েছে দুই দেশ। পাশাপাশি প্রতিরক্ষা সহযোগিতা, খনিজের সরবরাহ ব্যবস্থা এবং মহাকাশ খাতে যৌথ কাজের পরিধিও বাড়ানোর সিদ্ধান্ত নিয়েছে দেশ।